নমস্কার, আমি দীপান্বিতা। আজকে ফাদার্স ডে উপলক্ষে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, আমার আর আমার ফ্যামিলির। তাই নিয়ে এই ভিডিওটা বানানো। যে কথাগুলো হয়তো আমি কাউকে বলে উঠতে পারছি না, বা হয়তো ভাবি যে বললে তারা হয়তো সেই ফিলিংসগুলো বুঝবে না। তা আমার মনে হলো যে হয়তো এই ভিডিওটা বানিয়েই আপনাদের কাছে যদি এই ফিলিংসটা পৌঁছাতে পারি, তাই আমি আমার সম্পর্কে কয়েকটা কথা বা আমার ফ্যামিলি সম্পর্কে কয়েকটা কিছু কথা বলতে চাই। অ্যান্ড স্পেশালি আজকে ফাদার্স ডে, সেই উপলক্ষেও আমি ভিডিওটা বানাচ্ছি। প্রথমেই বলে রাখি, আমি খুব নিম্ন মধ্যবিত্ত ঘরের একটি মেয়ে, যেখানে আমি, আমার বাবা মা, আমাদের ছোট্ট একটা সংসার ছিল। আমার বাবা মা লাভ ম্যারেজ ছিল। তারা খুব কম বয়সেই পালিয়ে বিয়ে করে। অ্যারাউন্ড তাদের বয়স ছিল হয়তো 18-19 বছর বয়সে তারা পালিয়ে বিয়ে করে, ফ্যামিলির এগেনস্টে। যে বাবার সামর্থ্যে যতটা পেরেছে তার বেস্ট দেওয়ার চেষ্টা করেছে তার ফ্যামিলিকে হ্যাপি রাখার জন্য। তারপরে আমি হই, আমাকে স্কুলে ভর্তি করানো, আমার লাইফে যা যা লাগবে সেই জিনিসগুলো দেখা। অলওয়েজ বাবা তার বেস্ট দিয়েছে। তো আস্তে আস্তে আমি যখন বড় হতে থাকি, আমাকে একটা বেঙ্গলি মিডিয়ামের স্কুলে ভর্তি করানো হয়। আমার টিউশনের জন্য তাদের দ্বারা যেটা সামর্থ্য হয়েছে সেরকম টিচার রাখা, সব কিছু তারা 100% দিয়েছে আমার বাবা। আর আমি প্রাউড ফিল করি আমার বাবা মার জন্য। তো সেখানে দাঁড়িয়ে এই বয়সে দাঁড়িয়ে আমার এখন মনে হয়, আমি যখন ক্লাস 4-5-এ পড়তাম, আমার একটা জামা খুব পছন্দ হয়েছিল। সেই জামাটা আমি একবার নিজে স্কুল থেকে বেরিয়ে, স্কুলের সামনেই ছিল জামাটার দোকান, আমি স্কুল থেকে বেরিয়ে ওই জামাটা দর করেছিলাম যে কী দাম। তো তারপরে দাঁড়িয়ে আমি তখন ভাবলাম আমার মাকে যে আমি কথাটা বলবো, জামাটার দাম মনে বলেছিল 350 টাকা। তখন আমার মাথায় আসলো এই 350 টাকা আমার একটা টিচারের মান্থলি ফিজ। আমি তখন ভাবলাম এই জামাটা যদি আমি এখন কিনি, এটা আমার একটা টিচারের ফিজ। তো আমি এখন দাঁড়িয়ে ভাবি ওই বয়সে আমার মধ্যে কতটা ম্যাচুরিটি ছিল যে আমি এই জিনিসগুলো বুঝতে পারতাম। তারপরে ধীরে ধীরে বড় হতে থাকি, নিজের পড়াশোনা করি। আর আমি মোটামুটি গ্র্যাজুয়েশন যখন থেকেই করছি, আমি কখনো আমার মা বাবার কাছ থেকে কখনো কিছু চাইনি। ছোট্টখাট্টো কিছু না কিছু কাজ আমি স্টার্ট করে দিয়েছি জীবনে তখন থেকেই। সেটা টিউশন পড়ানো হোক বা লিটল বি যে কোনো ছোটোখাটো কিছু কাজ বাজ, ইভেন্টের কোনো কাজ, আমি তখন থেকেই কাজ বাজের মধ্যে যুক্ত রয়েছি। অ্যান্ড নিজের পকেট মানি নিজেই আমি আর্ন করে নিজে চালাতাম, কারণ আমি দেখেছি আমার বাবা যথেষ্ট কষ্ট করে। তাই আমি কোনো দিন এক্সট্রা করে আমার বাবা মার মাথায় সেই জিনিসটা চাপাইনি যে আমার ফোনের রিচার্জের জন্য এটা চাই, বা আমাকে একটা এখন এই ফোন কিনে দিতে হবে বা এই দিতে হবে, আমি কোনো দিন তাদেরকে চাপাইনি। কারণ প্রথম থেকেই যারা না ফ্যামিলির জিনিস দেখে আসবে না, বলে না যে ম্যাচুরিটি কোনো দিন বলে আসে না, সেগুলো ভেতর থেকে আপনার ফিল হবে। অ্যান্ড সেটা ছোটোবেলার থেকেও চলে আসতে পারে আপনার ভেতরে। তা আমার ভেতরেও হয়তো সেই ছোটোবেলা থেকে এই জিনিসগুলো চলে এসেছিলো। তারপরে হট করে আমার যেন মনে হলো, চলছিল লাইফে এভাবেই, হট করে না আমি একটা বড় হয়ে উঠলাম। সেই গল্পটা আজকে আপনাদেরকে বলি। যখন করোনার টাইম ছিল, তখন আমার বাড়িতে আমার বাবার হঠাৎ করে জ্বর হয়। চারিদিকে কি হচ্ছিল সেগুলো আপনারা জানেন, যে চারিদিকে কেমন পরিস্থিতি চলছিল, লকডাউনে কেউ বেরাচ্ছে না, কিছু না। হঠাৎ করে দেখছি বাবার বাড়িতে জ্বর। তো টেস্ট করানো হয়, পজিটিভ ধরা পড়ে। পজিটিভ ধরার পরে তারপরে জিনিসটা হলো, পজিটিভ যখন আসলো আমি মাকে বললাম যে মা তাহলে একটা কাজ করা যাক, বাবাকে হসপিটালে ভর্তি করি। তখন টিভিতে সারাক্ষণ দেখাচ্ছে এই হসপিটাল থেকে এতজন মারা যাচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে। বাবা না খানিকটা একটু ঘাবড়ে গেল। বাবা ঘাবড়ে যে বললো যে না, আমি হসপিটালে ভর্তি হব না, আমি ঘরেই থাকছি, আমাকে আলাদা ঘরে রেখে দাও, আমি আলাদা করে ঘরেই থাকছি। আমিও ভাবলাম ঠিক আছে। আমি কিন্তু তার আগে মাকে বলেছিলাম যে মা যদি মনে করো হসপিটালে বাবাকে ভর্তি করতে হবে, চলো ভর্তি করাই। কিন্তু বাবা ওই একটা ভেতরে ভয় চলতো, কারণ নিউজে যা দেখানো হচ্ছিল আমাদেরও ভয় লাগছিল। ঠিক আছে, বাবা সেই রাতটা বাবা শুলো, ঘরে আলাদা থাকবে বলে এটাই আমাদের মধ্যে ডিসাইড করা হলো। তখন লেট নাইট পর্যন্ত জাগতাম, মুভি দেখতাম মোবাইলে বসে বসে, নেটফ্লিক্স বা প্রাইমে এরা মুভি দেখতাম। তো হঠাৎ করে অনেক রাতে ঘুমিয়েছি, হঠাৎ করে মা ভোর 5টা নাগাদ, আমার এখনও মনে পড়ে সেই দিনটা, ভোর 5টা নাগাদ আমার মা আমার পায়ের ভাপ আঙ্গুলটাকে ধরে বলছে, বাবান, বাবার অক্সিজেন লেভেল 50 হয়ে গেছে।
একটা না বুকের ভেতর না ধাকাস করে উঠলো, যেটা আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। একটা অদ্ভুত হয়ে উঠলো, ভ্যাবাচ্যাকা খেয়ে উঠলাম। তার আগে পর্যন্ত আমি এইসব নিয়ে কখনো ভাবতাম না। লাইফ হ্যাঁ, যেমন চলছে, চলছে। নিজে আর্ন করছি, চলছে এরমভাবে ফ্যামিলি। বাবার রেসপন্সিবিলিটি পালন করছে। আমি আমার ঘরের রেসপন্সিবিলিটি পালন করছি। এরমভাবে আমাদের ঘরে লাইফ চলছিল। হঠাৎ করে মা আমাকে যখন বলল যে বাবার এরম অবস্থা, আমি তখন না বুঝে উঠতে পারছি না আমি কী করব? আমি তখন আমার কিছু বন্ধু-বান্ধবদের ফোন করি। তাদের ফোন সুইচ অফ, বিকজ তারা রাত্তিরে ঘুমাচ্ছে, ফোন সুইচ অফ করে দিয়েছে। ভোর ৫টা। আমি কিচ্ছু বুঝতে পারছি না আমি কী করব? আমি পুরো ব্ল্যাঙ্ক। আমি উঠে বাবার অক্সিজেন লেভেলটা আমি নিজেও আরেকবার চেক করলাম। দেখলাম যে 52, 50 এরকমের মধ্যে আপস অ্যান্ড ডাউন করছে। আমি সঙ্গে, সঙ্গে বাঙুর হসপিটালে চলে গেলাম। কারণ আমি প্রথমেই আপনাদেরকে বলেছি আমি খুব নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে। তো পকেটে তো বিশাল টাকা থাকে না আমাদের। তাই আমরা প্রথমেই ভাবি একটা সরকারি হসপিটাল। তো প্রথমে আমি বাঙুর হসপিটালে গেলাম, যেয়ে বললাম যে আমার বাবার এরকম কন্ডিশন। তো তারা বলল, স্বাস্থ্য ভবনে আপনারা যোগাযোগ করুন, আমাদের দ্বারা কিছু হবে না। তো স্বাস্থ্য ভবনে তখন আমি কী করবো আমি তো বুঝতে পারছি না। আমি আবার রিটার্ন আসলাম বাড়িতে। বাবাকে বললাম, মা বাবাকে জামা পরাও, ট্যাক্সি ধরে নিয়ে যাই। ট্যাক্সিতে যখন আমি যাচ্ছি বাবাকে বলছি তুমি কিন্তু কিছু বলবে না যে কিছু হয়েছে, বিকজ তখন অনেক ট্যাক্সি আলা না রিফিউজ করছে যে আপনার যদি শোনে যে এরকম করোনা হয়েছে তারা রিফিউজ করেছে, বিকজ তাদের প্রোটেকশনের জন্য তারা বলছে। এটা ভুল কিছু বলছে না, আমি কখনো বলবো না যে তারা ভুল। বাট আমি বাবাকে বললাম চুপ থেকো, কোনো কথা বলো না। আমি বাবাকে হসপিটালে নিয়ে গেলাম। হসপিটালে নিয়ে যে আমি জাস্ট বাবাকে এন্টার করালাম আর বাবার রিপোর্টটা আমি ওখানে প্রোভাইড করলাম। তারা বাবার কন্ডিশন দেখে তারা নিজেরাই বাবাকে ভর্তি করিয়ে নিল। আমি দূর থেকে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি বাবার বুকে নানা রকম মেশিন ফেশিন বসাচ্ছে, বসিয়ে অ্যাম্বুলেন্স আসছে। আর বাবার মতনই নানা রকম পেশেন্টদেরকে তুলে দেওয়া হচ্ছে সেই অ্যাম্বুলেন্সে করে অন্য বিল্ডিংয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি বাঙুরে গেছিলাম। তো বাঙুরের নতুন বিল্ডিং থেকে পুরনো বিল্ডিংয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। তো বাবাকে যখন ওই অ্যাম্বুলেন্স গাড়িটাতে ওঠালো আর তার সাথে সাথে অন্য পেশেন্টদেরকেও তুললো, ওই মুহূর্তটায় আমার মনে হলো আমি এক ধাক্কা অনেকটা বড় হয়ে গেলাম। কারণ বাবা অ্যাম্বুলেন্সে বসে, আমি নিচে দাঁড়িয়ে। আমি জানি না বাবাকে এরপরে আমি আর দেখতে পারবো কি না। ওই দুজনের চোখে একটা কথা বলা। বাবা অ্যাম্বুলেন্সে উঠে গেল, বাবা আমার দিকে হাঁ করে তাকিয়ে রয়েছে একটা করুণ দৃষ্টিতে। আমিও বাবার দিকে তাকিয়ে রয়েছি। দুজনের দিকে তাকালাম। বাবা চলে গেল পুরনো বিল্ডিংয়ে। তারপরে কি হলো, বাড়িতে আমি আসলাম যথারীতি। ওখান থেকে যতবারই ফোন করা হতো, এভরিডে ফোন আসতো যে আপনার পেশেন্টের আজকে এই অবস্থা। মা না ফোন ধরতো না হসপিটাল থেকে ফোন আসলে। তো একদিন আমি রেগে যে বললাম তুই ফোন ধরছো না কেন? মা না তখন কাঁদতে আমাকে বলল, যদি ফোনটা তোলার পরে কোনো একটা বাজে নিউজ দেয় তাই আমি ফোনটা ধরতে পারছি না। তো ওই মুহূর্তে থেকে না ঘরের অনেক কিছু রেসপন্সিবিলিটি আমার ওপর পড়ে গেল। মা সকালবেলা উঠলে আমাকে জিজ্ঞাসা করতো, বাবা কী রান্না করব? যেই জিনিসটা কোনোদিন আমাকে আমার বাবা জিজ্ঞাসা করেনি বা আমার মা জিজ্ঞাসা করেনি কী রান্না করবো। তারা তাদের মতনই রান্না করতো। আমার যদি স্পেসিফিক কোনো কিছু খেতে ইচ্ছে হতো আমি বলতাম যে আজকে এটা করবে। কিন্তু বাবা যখন থেকে ঘরে থাকতো না, মা অলওয়েজ সেই জিনিসটা আমার কাছে বলতো, বাবা আজকে তাহলে কী রান্না করব? হঠাৎ করে মনে হতো মা আমাকে কেন জিজ্ঞাসা করছে? মানে এই ফিলিংসগুলো আপনাদেরকে আমি জানি না আপনারা কানেক্ট করতে পারছেন কি না। তো বাবাকে এরকম হসপিটাল থেকে ফোন আসতো। পাড়া থেকে তখন যথারীতি খুব বাজেভাবে ব্যবহার স্টার্ট হয়ে গেছে, কারণ বাড়িতে যখন করোনা হচ্ছিল তারা অদ্ভুত একটা রিয়াকশান দিচ্ছিল মানুষদের সাথে। তো সেরকম রিয়াকশানই পাওয়া স্টার্ট হয়ে গেছে। হসপিটালে মাঝে যেতাম, ওখানে বাইরে ডক্টররা আসতো একটা জায়গায়, ওখান থেকে দূর থেকে কথা বলতো যে পেশেন্টের অবস্থা কী রয়েছে না রয়েছে, তারা সেই সব বক্তব্য আমাদেরকে রাখতো। তো সেখান থেকে মানুষটি সুস্থ হয়ে ঘরে ফিরলো, প্রায় 14 দিন পরে ঘরে ফিরলো। বাবা সুস্থ হয়ে ঘরে ফিরলো। এটি আমাদের কাছে ঠাকুরের কাছে কাম্য ছিল যে ঠাকুর আমাদের বাবাকে যাতে সুস্থ করে দেয়। বাবা ঘরে ফিরলো। তারপর থেকেই না এমনিও আমার বাবাকে আগে ডাক্তার দেখানো, টেস্ট করানো এইগুলো আমি নিয়েই যেতাম, কারণ ঘরে আমার ছেলে বলতে কেউ নেই, সবই আমিই করতাম। তো এইগুলোতে আমি অভ্যস্ত ছিলাম। কিন্তু হসপিটালে ভর্তি করানো এইটা আমার লাইফে ফার্স্ট টাইম। কারণ তার আগে কখনো বাবা হসপিটালে ভর্তি হয়েছে কোনো কারণবশত, সেগুলো মাই ডিল করতো।
কিন্তু সেই সময় থেকে আমাকে মা দায়িত্বটা দেয় যে আমি যাতে করি, মানে দায়িত্ব ওরমভাবেও দেয়নি যে বাবান তুই কর, জাস্ট বলেছে অ্যান্ড আমাকে করতে হচ্ছে। তখন যে না ফিল হতো যে যদি আমার কোনো দাদা বা ভাই থাকতো, মেবি একটু উপকার আমি পেতাম। কারণ আমি, মা আমাকে ভাবছে আমি বিশাল বড় পিলার, বাট আমি নিজেকে ভাবছি আমি তো কিছুই না, আমি কি করে সামলাবো, আমি কিভাবে কি করতে, আমি নিজেও কিচ্ছু জানি না। তো সেইভাবে একটা আমার সময় শুরু হলো লাইফের, একরকম দিক দেখার। লাইফের সব রকম পার আমাদেরকে পার করতে হয়, এটাও আমার লাইফের একরকম স্টেজ আমি দেখতে পাই যে যেখানে দাঁড়িয়ে আমাকে বিশালভাবে স্ট্রং থাকছে হচ্ছে, আর মা আমার ওপর ডিপেন্ডেবল থাকছে যে বাবান সামলে নেবে। তো বাই দ্য ওয়ে আমার নিকনেম হলো বাবান, তাই মা আমাকে বাবান বলে ডাকে বলি, তাই আমি কথাটা বললাম যে বাবান সামলে নেবে। তো তারপরে দাঁড়িয়ে জিনিসটা হলো, বাবা এভরি ইয়ারই না মোটামুটি বাবা হসপিটালে ভর্তি হতো। বাবা বছরের লাস্টের দিক করে ভর্তি হতো এভরি ইয়ার। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই মধ্যেই বাবা অলওয়েজ হসপিটালে ভর্তি থাকতো, কারণ সিজন চেঞ্জ হয়। আর আমার বাবার অ্যাস্থমা ছিল, তো বাবা এই রিজন বশত বাবা এভরি ইয়ার হসপিটালে ভর্তি থাকতো। তো বাবা যখন হসপিটালে ভর্তি থাকতো এভরি টাইম মা আমাকে বলতো যে বাবার এরকম শরীর খারাপ, হসপিটাল নিয়ে যেতে হবে। তো আমাদের দ্বারা সম্ভব হতো আমি সরকারি হসপিটালেই নিয়ে যেতে পারতাম, এটাই আমি হয়তো পারতাম। আমাদের বাড়ির কাছাকাছি বাঘাযতীন হসপিটাল আছে, সেখানে আমি নিয়ে যেতাম। তো বাবাকে ওখানে হসপিটালে নিয়ে যেতাম, ডাক্তার দেখানো হতো, ডাক্তার যা বলতো। ইভেন এমনও হতো, আর বাবা হসপিটালে ভর্তি হওয়ার পর থেকে না বাবা খুব বাচ্চাদের মতো রিয়াক্ট হতো, মানে লাইক একদম ছোট্ট বাচ্চা। তার সারাক্ষণ এক্সপেকটেশন থাকতো যে বাড়ির লোকেরা সারাক্ষণ আসবে, তাকে দেখরেখ করবে, এই জিনিসগুলো। ইভেন যদি সরকারি হসপিটাল আয়া রাখা হতো, বাঘাযতীন হসপিটালে না একটা রুম আছে এইচডিইউ বলে, যেই রুমে আয়া রাখা যাবে। আর আপনি যদি বাইরে মানে আইসিইউ রুমের পরের ধাপটা এইচডিইউ টাইপের রুম ছিল, যেই রুমে আপনাকে এন্টার করতে গেলে জুতো চেঞ্জ করে ঢুকতে হবে, হাত ফাত ধুয়ে পুরো ঢুকতে হবে, একদম অন্যরকমভাবে ঢুকতে হবে। তো বাঘাযতীন হসপিটালে বাবার এই রুমটাতে মোটামুটি বাবাকে ভর্তি রাখা হতো। এবার আয়াও রাখতাম আমরা, কিন্তু বাবার একটা রিকোয়ারমেন্ট ছিল, সেই আয়ার কাছে সে কোনো দিন কিছু চেঞ্জ করবে না। আর ওই রুমে ছিল যে পেশেন্ট বিছনায় থাকবে সে নিচে নামতে পারবে না, মানে টয়লেট বা কিছুর জন্য নিচে নামতে পারবে, সে বেডেই থাকবে। তো আয়ারেই সব কিছু তাদেরকে সব চেঞ্জ করতো, কিন্তু বাবা ছিল সব কিছু আয়ার কাছে করে নেবে, তার হাগিস বা টয়লেট এগুলো কিছু করবে না। তো মা সকালবেলায় যেত বাবার জন্য চা বিস্কিট নিয়ে, তারপরে আমি যেতাম বাবার জন্য সবজি নিয়ে, ইভেন বাবাকে খাইয়ে দিয়ে ভাত ডাল যা সবজি হসপিটাল থেকেও কিছু জিনিস দিত, আর আমিও নিয়ে যেতাম, নিয়ে যে বাবাকে খাইয়ে দিতাম। খাইয়ে দিয়ে বাবা আমাকে হঠাৎ করে একদিন বললো, বাবা আমার না পটি করব, একটু চেঞ্জ করিয়ে দিবি। আমি না ঠিক ঘাবড়ে গেলাম যে আমি কি করব, মানে আমি কিভাবে চেঞ্জ করবো নিজেও বুঝতে পারছি না। একটা ইতস্তত বোধ ভেতর থেকে ফিল হচ্ছে যে আমি কি করে করব। তো হাগিসটা যখন আমি চেঞ্জ করছি আমার ভেতরে একটা অদ্ভুত ফিল হচ্ছে, ইভেন বাবার ভেতরে একটা অদ্ভুত ফিল হচ্ছে, কিন্তু যতই হোক আমি করলাম। ফার্স্ট দিনটা আমার খুব প্রবলেম লেগেছিল, একটা নিজের ভেতরে একটা কেমন হচ্ছে যে বাবার আমি হাগিস চেঞ্জ করছি, একটা নিজেরও চক্ষু লজ্জা লাগছে, একটা অদ্ভুত হচ্ছিল, কিন্তু সেটা আমি ওভারকাম করে যাই। তারপর থেকে মা আবার বিকেলবেলায় যেত বাবার সাথে দেখা করতে, আমি আবার অফিস থেকে ফেরার সময় বাবার সাথে দেখা করে ফিরতাম। ইভেন খাইয়ে দিয়ে পটি করানোর জন্য আমাকে খাওয়ানোর পরে আরও আধ ঘন্টা 1 ঘন্টা মতন দাঁড়িয়ে থাকতে হতো, উনি পটি করতো, তারপর ওনাকে ক্লিন করে দিয়ে আমাকে ফেরত আসতে হতো। তো কারণ উনি আয়ার মাধ্যমে এগুলো করবে না। ঠিক আছে, এবার একদিন বিশাল বৃষ্টি, মাকে আমি বলছি যেতে হবে না, বিশাল বৃষ্টি, রাস্তায় জল ফল জমে গেছে, কারেন্টের তার ফার ছিঁড়ে পড়েছে, আর আমার মাথায় না তখন ভয় চলছে যে মা রাস্তা থেকে যেতে গেলে যদি কিছু হয়ে যায়, সেই সবের জন্য মাকে যেতে দিইনি। মা যায়নি বলে পরে যখন মা গেছে বাবার কাছে, বাবা বিশাল রেগে রয়েছে মায়ের প্রতি যে কেন আসনি। তো তাকে অনেক বোঝানো হয়, আর যখন কেউ হসপিটালে ভর্তি থাকে না বড়রা, লাইকে না বাচ্চার মতন অ্যাটিটিউড করে। আমি তো দেখেছি আমার বাবাকে করতে, কারা কেমন করে আমি জানি না, বাট আমি আমার বাবাকে দেখেছি লাইকে পুরো বাচ্চাদের মতন অ্যাটিটিউড করতে, যে তুমি কেন আসে না, তার মনে খারাপ লাগা, এই জিনিসগুলো আমি বাবাকে দেখেছি। তো বাবাকে এইভাবেই আমি হসপিটাল থেকে বাবা ভর্তি হতো,
বছরে 1-2 বার ভর্তি থাকতো, আমি আবার হসপিটালে ভর্তি করতাম। রাত্রির 11টা পর্যন্ত এমন হতো যে ডক্টররা নাইট শিফটে যারা থাকতো তারা রাউন্ড ফাউন্ড করে রাত্রির 11টা 11:30 পর্যন্ত আমি অফিস থেকে ফিরে ওখানে বসে থাকতাম ডাক্তারের সাথে কথা বলে, তারপরে রাত্রি 12টার কাছাকাছি বাড়িতে ফিরতাম একা একা। এরকম অনেক লাইফের অনেক সিচুয়েশন আমি কাটিয়েছি। এমনও হয়েছে বাবাকে রাত্রি 12টা 12:30 আমি হসপিটাল নিয়ে গেছি, ভর্তি করিয়েছি। ডাক্তার কিছু ওষুধ লিখে দিয়েছে, সেই ওষুধ আমি কোথাও খুঁজে পাচ্ছি না। রাত্রির 1টা 1:30 বাজে সেই ওষুধ আমাকে খুঁজতে বেরোতে হয়েছে। রাস্তার কুকুর চিৎকার করছে, আমি একটা লাঠি জোগাড় করেছি, কাঠের ডাল টাইপের জোগাড় করে কুকুরগুলোকে তাড়াতে তাড়াতে যাচ্ছি। রাস্তা দিয়ে বাইকে যাচ্ছে ছেলেগুলো, আমার নিজের একটা ভেতরে ভয় লাগছে, কারণ যতই হোক আমি একটা মেয়ে, অ্যান্ড মেয়েরা কোথাও সেফ থাকে না, আশা করি এগুলো আপনারা জানেন। ভেতরে একটা ভয় সারাক্ষণ চলে। ট্যাক্সি ভাড়া করে দূরের থেকে যে সেই ওষুধ ফষুধ নিয়ে এসে দেওয়া, আমি লাইফে আমার মনে হয়েছে আমার লাইফে আমি যতটা না আমার বয়সে বড় হচ্ছি, এই সিচুয়েশানগুলো আমাকে আরও বড় বানিয়ে দিয়েছে। ঘরের এইসব সিচুয়েশান, বাবার এরম অসুস্থতা, একা একা সব কিছু হ্যান্ডেল করা, সব কিছু। তারপরে 2024-এ বাবা জুলাই মাসে একবার ভর্তি হন, তারপরে ঠিক হন। ডিসেম্বরে 8ই ডিসেম্বর বাবার হঠাৎ করে বুকে খুব পেন হচ্ছে। ঠিক আছে, বুকে পেন হচ্ছে, তো আমাকে মা বললো যে বাবার না বুকে খুব পেন হচ্ছে, হয়তো গ্যাসের পেন হচ্ছে, কারণ তার আগের দিন কাঁকড়া খাওয়া হয়েছিল ঘরে। তো আমরা ভাবলাম হয়তো গ্যাসের পেন, গ্যাসের ওষুধ ফষুধ দেওয়া হয়, কিন্তু তাও পেন, তার একটা জ্বরও রয়েছে। আমি যথারীতি বাবাকে হসপিটালে নিয়ে গেলাম। বাবা কিন্তু তাছাড়া এমনি সারা বছর কিন্তু ডাক্তারের চেক আপে থাকতো, সব কিছু থাকতো, সব কিছু নর্মাল ছিল, ওষুধপত্র সব কিছু, নিমুলাইজার সব কিছু বাবা ঠিকঠাকভাবে করতো। হঠাৎ করে ডিসেম্বরে বাবার হসপিটালে ভর্তি করাই। হসপিটালে ভর্তি করানোর পরে হসপিটাল থেকে বলে যে ওনাকে এখানে রাখা যাবে না, বাঘতিন হসপিটালে আমি নিয়ে যাই। ওখান থেকে তখন আমাকে বলে যে আপনার বাবাকে এই হসপিটালে রাখা যাবে না, আপনার বাবাকে বাঙুর বা চিত্তরঞ্জনে আপনারা ট্রান্সফার করুন। এবার আমি তখন ভাবলাম যে বাঙুর বা চিত্তরঞ্জনের মধ্যে বাঙুরটা আমার নিয়ারেস্ট হবে, আর বাঙুর যথেষ্ট বড়ই হসপিটাল। তো আর করোনার সময় বাবাকে যেহেতু আমি ভর্তি করিয়েছিলাম, তো একটা মনে বিশ্বাস ছিল যে হ্যাঁ ভালোই হসপিটাল। বাবা করোনার টাইমে ওই সময় ফিরে এসেছিলো আমাদের কাছে, যেখানে অনেকের ফ্যামিলিতে অনেকের চলে যাচ্ছিল। তো যথারীতি আমি বাবাকে হসপিটালে ভর্তি করে বাঙুরে ভর্তি করানোর পরে বাবাকে নর্মাল বেডে রাখা হয়। সকাল থেকে আমি রাত্রির 6টা 7টা পর্যন্ত হসপিটালে পড়ে রয়েছি। মা বাড়িতে রয়েছে, মাকে বলছি ঘরে কাজবাজগুলো সারো, ঠাকুর দেওয়া, রান্না বান্না, তুমি খাওয়া দাওয়া করো, কারণ মাও অসুস্থ, বয়স তারও বাড়ছে। তো তারপরে দাঁড়িয়ে মা বিকেল 5টা দিকে দেখা করতে আসলো, তারপরে দেখা করে আমরা একসাথে বাড়িতে ফিরলাম। এই গেল সেই দিনকার কথা। তারপরে 10 তারিখ গেল। 10 তারিখ সকালবেলায় আমাকে হসপিটাল থেকে ডাক্তারের সাথে কথা বলার জন্য আমাকে সকাল সকাল বেরিয়ে যেতে হলো। আমি সকাল সকাল চলে গেলাম 10 তারিখে। যে ডক্টরের সাথে কথা বললাম, ডক্টর আমাকে বললো যে আপনার বাবার নিউমোনিয়া ধরা পড়েছে। আনলাম বাবা তো ঠিকই ছিল, হঠাৎ করে কী করে হলো? তখন বললো যে এই নিউমোনিয়ার ইনফেকশনটা বেশিক্ষণ লাগে না, মানে জাস্ট 1 to 2 ডেজের মধ্যে আপনার পুরো ছড়িয়ে যায়। তখন বললো আপনার বাবারকে আমরা অন্য জায়গায় শিফট করবো, ভেন্টিলেশনে শিফট করবো। আনলাম ঠিক আছে। আমি বাবার সাথে দেখাও করতে গেলাম। ইভেন আমি তাকে লেখালাম যে আমার বাবাকে না আমার ঘরে যখন আমার বাবা অসুস্থ থাকতো, আমার বাবার ফেস দেখলে না আমরা বুঝতে পারি আমার বাবা কতটা অসুস্থ রয়েছে না রয়েছে, কারণ আমরা কথাবার্তার মাধ্যমে বাবাকে আমি বুঝতে পারতাম, ইভেন আমার মাও বুঝতে পারতো। আর লাস্ট কিছু বছর ধরে, প্রায় 5-6 বছর ধরে আমি সব কিছু হ্যান্ডেল করছি, তো আমি বাবাকে এই জিনিসগুলো খুব ভালোভাবে বুঝতে পারতাম যে বাবার কেমন অবস্থা রয়েছে। তো বাবাকে আমি হসপিটাল ডাক্তারের কাছে একটা অ্যাপ্লিকেশন লিখলাম যে আমি বাবার ওখানে বাবাকে 3 টাইমস খাওয়ানোর জন্য আমি যাতে ঢুকতে পারি। তো উনি আমাকে বললো ঠিক আছে। আমি অ্যাপ্লিকেশন দিয়ে আমাকে কার্ডও দিয়ে দিল। আমি তারপরে বাবার কাছে ঢুকলাম। ঢুকে দেখছি, আমি দূর থেকে দেখছি আমার বাবা অক্সিজেন মাস্কটা এরমভাবে সরিয়ে দিচ্ছে। আমি দৌড়ে বাবার কাছে গেলাম, দৌড়ে যে বললাম তুমি অক্সিজেন মাস্কটা খুলছো কেন? আর যে দেখলাম বাবার হাতটা এরমভাবে বেডের সাথে আটকানো রয়েছে। তো আমি যে আয়াটাকে বাবার রেখেছিলাম তাকে বললাম যে উনি কি কিছু খেয়েছেন? বললো হ্যাঁ সকালবেলায় দুধ কলা খেয়েছে। আমার বাবা দুধ কলা কোনোদিন খায় না। সে তার মতন মিথ্যা কথা বললো। ঠিক আছে, আমি কিছু তাও বক্তব্য রাখিনি। আনলাম ভাত খাওয়ানো হয়ে গেছে? বললো হ্যাঁ ভাত মেখেছিলাম, উনি খাইনি। আর আমার বাবা অক্সিজেন কন্টিনিউ খুলে দিচ্ছে, বাবার হাতটা বেঁধে রাখা।
বাবা আমাকে বলছে হাতটা খোল। আমি বলছি তুমি অক্সিজেন মাস্ক খুলে দিচ্ছ, হাত আমরা খুলবো না। আমি উল্টো ওই কাকুটাকে বললাম আপনি হাতটাকে আরও টাইট করে বেঁধে দিন পারলেন। তো বাবা বলছে না আমার খুব কষ্ট হচ্ছে। তো যতই হোক বাবা বলছে তো কষ্ট হচ্ছে, মন থেকে একটা নিজেরও খারাপ লাগে। আনলাম ঠিক আছে আমি হাত খুলে দেবো, আমি কিন্তু খাবার আনছি, তুমি খাবে তো? না আমি কিছু খাবো না। এটা ঘোরের মধ্যে বলছে। আর আপনাদেরকে আমি কীভাবে বোঝাবো সেই রেকর্ডটা আপনাকে বললে বোঝাতে পারবো না। হঠাৎ করে না আমার মোবাইলের মধ্যে ওই জিনিসগুলো কী করে রেকর্ড হয়ে গেছিলো, রেকর্ড বাটনটা কিছুভাবে দেবে গেছিলো, আমি নিজেও জানি না কীভাবে দেবেছিল। তো বাবার সাথে ওই লাস্ট যে কিছু কথা বাবা আমাকে বলছে, আমার খুব ঘুম পেয়েছে, আমার শরীর ভালো লাগছে না, আমি বাবাকে বলছি তুমি মাস্ক কেন খুলে নিচ্ছ, এরমভাবে করলে তো কি তুমি ভালো হবে, এই কথাগুলো না কিছুভাবে রেকর্ড হয়েছে। সেটা আমি প্রায় 1-1.5 মাস পরে আমার মোবাইলে রেকর্ডিংয়ে যে সেটা খুঁজে পাই। তারপরে আমি কি করি, বাবা যেহেতু ভাত তখন খায়নি, আমি বাইরে বেরিয়ে একটা মেরি বিস্কিটের প্যাকেট আর ওআরএসের একটা ছোট্ট লিকুইড এরকম টাইপের পাওয়া যায়, ওইটা বাবাকে গ্লাসে ঢেলে বিস্কিটগুলোকে নরম করে বাবাকে খাওয়াচ্ছি। আমি বলেছি তুমি খাও, আমি হাত খুলে দেবো। তো বাবা খেলো, 4খানা বিস্কিট খেলো মানুষটি, আর ওই ওআরএস খেলো। খেয়ে দিয়ে বাবা আমাকে বললো পটি করবো। ঠিক আছে, এবার ওনাকে আমি পটি আবার চেঞ্জ করালাম, হাগিস চেঞ্জ করালাম। তারপরে বাবাকে অন্য রুমে ট্রান্সফার করবে বলে কিছু লোক আসলো, তারা অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাবে। আমি ওই অ্যাম্বুলেন্সের মধ্যে বাবার পাশে বসে বাবার হাতটাকে ধরে আমি বাবাকে অন্য হসপিটালে ভর্তি মানে অন্য বিল্ডিংয়ে ট্রান্সফার করালাম। সেখানে যাওয়ার পর আমি একাই রয়েছি, ওখানে যাওয়ার পর আমাকে সাইন করিয়ে নেওয়া হলো যে ওনাকে ভেন্টিলেশনে ভর্তি করানো হচ্ছে, আপনার এগ্রি কিনা বা যাই হোক এইসব লেখা ছিল, আমি সাইন করে দিলাম। সকাল থেকে কিছু খেয়ে নেই, আমি সকালবেলা বেরিয়ে গেছি। তারপরে আমি ওখানে বাবাকে ভর্তি করানোর পরে হসপিটালের বাইরেই দেখবেন রাস্তার ধারে কিছু খাবার দাবার পাওয়া যায়, ভাত ফাত, আমি ওখানে অল্প করে একটু ভাত খেয়ে বসে থাকলাম। মাকে বললাম তুমি পারলে তাড়াতাড়ি চলে আসো, তারপরে বাবাকে আসো। তো মা যথারীতি চলে আসলো, বাবাকে ভেন্টিলেশনে ভর্তি নিয়েছে অলরেডি, ওখানেই মাঙ্গন হসপিটালে ভেন্টিলেশনে বাবা রয়েছে। মা আসলো 5টার সময়, আস্তে আস্তে আমরা ওই রুমে ঢুকছি। বাবার আর জ্ঞান নেই, বাবার চোখটা বন্ধ করে জাস্ট আমি দেখছি আমার বাবার চোখের এই সাইড থেকে না জল পড়ছে। আমি বাবার জলটা মোছালাম আর বাইরে যেন আমি হাউ হাউ করে কাঁদছি। কারণ এটা না অদ্ভুত ফিল, এই জিনিসগুলো যখন আপনি নিজের হাতে না বাবাকে ভালোবাসা আর তার পাশে দাঁড়িয়ে এইসব জিনিসগুলো করা অনেক পার্থক্য। আমি বাবার চোখটা মুছিয়ে দিয়ে হাউ হাউ করে কাঁদতে থাকলাম। তারপরে মা, আমি, আমাদের এক কাকিমাও গেছিলো, আমরা সবাই মিলে বাড়িতে ফেরত আসলাম। সেদিনকে যথারীতি আমি জানি না, হয়তো খুব টায়ার্ডনেসের জন্য আমি রাত্রি 10টার মধ্যে আমরা ঘুমিয়ে পড়েছি, ঠিক আছে। সকাল 7:15-20 নাগাদ আমার কাছে একটা ফোন আসলো, আপনি এনার বাড়ির থেকে বলছেন? আমি বললাম হ্যাঁ। উনি না এক্সপায়ার করেছে। আমি আপনাদেরকে কি বলবো আমি জানি না, হঠাৎ করে না বুকটা কেমন করে উঠলো, পুরো বডি কাঁপতে থাকছে আমার, আমি কিছু বুঝতে পারছি না। আমি দেখলাম আমার পাশে আমার মা শুয়ে নেই, আমার মা ছাদে গেছিল। আমি অদ্ভুতভাবে চিল্লালাম, আমার মা নিচে, আমি বুঝতে পারছি না আমি কী করবো। আমার মা নিচে নামলো, আমি বললাম বাবা নেই। মা কাঁদতে আরম্ভ করলো, আমার হাত পা পুরো কাঁপতে, এখনও যদি আমি সিচুয়েশনটা ভাবি আমার পুরো হাত কাঁপতে থাকলো। আমি কাউকে কিছু বলতে পারছি না, আমার হাত কাঁপছে। আমি SMS যে কাউকে বলবো যে বাবা নেই বা আমার আত্মীয় স্বজনদের ফোন করবো, আমি কিছু বুঝতে পারছি না। কখনো মুভিতে দেখায় না যে কখনো এরকম হলে মানুষ কি করবে, হাত পা কাঁপতে থাকে, অ্যান্ড রিয়েলি আমি ওই মুভিতে দেখে ওগুলো দেখতাম আমরা, কিন্তু যখন নিজের লাইফে কিছু জিনিস ঘটে না তখন মানুষ বুঝতে পারে যে কেমন হয়। সত্যি পুরো হাত পাগুলো পুরো কাঁপতে থাকে। তো বিশালভাবে ভেঙে পড়েছিলাম। তখনও না মনে হচ্ছে যে হ্যাঁ তার ফোন এসছে, কিন্তু এই জিনিসটা মেনে নেওয়াটা না অনেক বেশি কষ্টকর যে বাবা আবার নেই। তারপরে আমার আত্মীয় স্বজনরা অনেক দূরে থাকে, তারা ফ্লাইট ধরে আসবে। বাবাকে বরফ ঘরে রাখা হলো। যখন বাবাকে বরফ ঘর থেকে বার করা হচ্ছে না, বাবার শার্ট গায়ে দেওয়া, চাদর গায়ে দেওয়া, আমি নিজেকে কোনোদিন ভাবতে পারিনি যে আমি ওরমভাবে ভেঙে পড়বো। আমি পুরো সারাক্ষণ বাবাকে জড়িয়ে যেভাবে আমি
শ্মশান থেকে আরম্ভ করে যেভাবে কেঁদেছি আমি নিজে জানি না। আর আমার মাকে না আমার বাবা খুব আগলে আগলে রাখতো, ভালোবাসা বলুন, ছোটবেলার থেকে ভালোবাসতো তো খুব, বাবা মাকে খুব আগলে রাখতো। আমাকে বলতো, বাবা না আমার তোকে নিয়ে টেনশন নেই, কিন্তু আমার কিছু হয়ে গেলে তোর মায়ের কি হবে, উনি তো বোকা টাইপের। আমি বলতাম আমি তো আছি। তো বাবা সবসময় একটা জিনিস টেনশন করতো যে ওনার কি হবে, আর আমি বলতাম আমি আছি। তো মানুষ যখন চলে যায়, আজকে বিশ্বাস করবেন না, প্রথম প্রথম একটা কষ্ট হতে থাকে, সারা রাত ধরে কাঁদি, বাবার ফেস মনে পড়তে থাকে, বাবার ওই লাস্ট কথাগুলো মনে পড়তে থাকে, সিচুয়েশন সব মনে পড়তে থাকে। আমি যখন ঘরে সাজতাম, বাবা আমার দিকে না হাঁ করে তাকিয়ে থাকতো। আমি বলতাম কি তাকিয়ে থাকছো? বলছে এত সাজার কি হয়েছে? তারপরে ভাবুন মুখে কিছু ইউজ করছি, বাবা বলতো হ্যাঁ মুখে আর কত কিছু ইউজ করবি, দেখ আমরা কিছু ইউজ করি না, আমাদের স্কিন কত ভালো। তো ছোট্ট ছোট্ট অনেক জিনিস, ভাবুন বৃষ্টি থেকে এসছি, বাবার সঙ্গে সঙ্গে এসে গামছা হাতে দেওয়া, বাবার ছাতাটাকে মুছে দিয়ে, শুকিয়ে মুছে দিয়ে আবার আমাকে হাতে দিয়ে দেওয়া যে ব্যাগে ঢুকিয়ে রাখো, আবার বৃষ্টি পড়লে হয়তো তুমি ব্যাগ থেকে বার করে দিচ্ছ, তুমি হয়তো ভুলে যাবে সেটা ব্যাগে রাখতে। লটস অফ জিনিস, মানে এই জিনিসগুলো, বাবাদের ভালোবাসাগুলো না কখনো বলে বোঝানো যায় না। তো আমি আচানক এমনভাবে বড় হয়ে গেলাম না, নিজেও বুঝলাম না, সব জীবনের দায়িত্ব আমার ঘাড়ে পড়ে গেল। তো এইভাবে আমি আমার দায়িত্বগুলোকে নিই। এখনো মাঝে মাঝে রাত্রিবেলা যখন কোনো প্রবলেম হয়, মনে হয় যে বাবা যদি থাকতো হয়তো আমার এত টেনশন হতো না। ভাবুন আমি কোথাও যাচ্ছি, আমার বাবা আমাকে বলছে আমি ছেড়ে দিয়ে আসছি তোকে, আমি বলতাম না না লাগবে না, কারণ আমরা বড় হয়ে গেছি, সবসময় বাবাকে চাইতাম না। বাবা সবসময় বলতো কোথায় আছো, লেট হচ্ছে, আমি নিয়ে আসছি তোমাকে, সবসময় সে অ্যাভেলেবেল থাকতো। আমি তখন বলতাম তুমি কি র্যাপিডোওয়ালা, আমাকে ছাড়তে যাবে আনতে যাবে? আমি বড় হয়ে গেছি বাবা, কিন্তু বাবার কাছে আমি সেই ছোট মেয়েই ছিলাম। বাবা আমাকে সবসময় একটাই কথা বলতো, জীবনে যাই হয়ে যাক আমি তোমার সাথে আছি। এই আশ্বাসটা না জীবনে বাবা মা ছাড়া হয়তো কেউ দিতে পারে না, যে জীবনে যাই হয়ে যাক আমি আছি। এই আশ্বাসটা অনেক বড় জিনিস। তো এইটাই আমি লাইফে আচানক এমনভাবে, আজকে ফাদার্স ডে তো তাই খুব বিশালভাবে আরো বেশি মনে পড়ছে জিনিসগুলো। সবার স্ট্যাটাসে সবাই সবাই বাবাকে নিয়ে স্ট্যাটাস দিয়েছে, এই দিন ওই দিন। বাবা মাদের জন্য কোনো পার্টিকুলার দিন হয় না, তাদেরকে ভালোবাসা জন্য। বাট যখন সবাই বাবাকে দিয়ে স্ট্যাটাস দিচ্ছে না, খুব ভেতরে কষ্ট হচ্ছে। আর কি জিনিস জানুন তো, বাবা অসুস্থ হোক, কমজোর হোক, বাবা কেউ আছে আমার জন্য, এই ফিলটা অনেক বড় ফিল। তো আজকে যারা যারা জীবনে বাবা বা মা বা কাউকে হারিয়েছেন, তারা হয়তো এই জিনিসটা রিলেট করতে পারবেন, যে তারা চলে যাওয়ার পরে এই যে আস্থাটা, যে আমরা আছি, এই আস্থাটা অন্য কেউ কোনোদিন দিতে পারবে না। তাদের যেই নিঃস্বার্থ ভালোবাসাটা, হয়তো তারা যখন বেঁচে থাকে তখন ভাবি যে হ্যাঁ এগুলো তো নর্মাল, সবার বাবা মারাই করে, কিন্তু যখন তারা চলে যায় এগুলো আরো বেশি কুড়ে কুড়ে খায়। রাত্রিবেলা ঘুম আসে না এইসবের জন্য, পুরো চোখের সামনে না ফ্ল্যাশব্যাকের মতন বাবার সব চেহারাগুলো, বাবার মুখ, বাবা চলে যাওয়ার পরে যেভাবে মুখ করে বাবা শুয়ে রয়েছিল, ওইগুলো সারাক্ষণ বাঁচতে থাকে। অ্যান্ড আমি ওভারকাম করতে পারছি না এগুলো থেকে। ঘরে হয়তো সামলাচ্ছি, স্ট্রং থাকছি, স্ট্রং দেখাচ্ছি যে আমি অনেক স্ট্রং, বাট ভেতরে আমি স্ট্রং একদম থাকতে পারছি না। কারণ আমার মনে হচ্ছে আমার জন্য কেউ নেই, কে আমাকে সামলাবে। মা অতটা বুঝতাম না, বাট বাবা সবসময় একটা গার্ড হয়ে থাকতো, আমি আছি, আমি আছি, আমি দেখে নিচ্ছি। এই জিনিসটা আমাকে আর কেউ বলতে পারে না। তো একটাই জিনিস বলবো, তারা যদি বেঁচে থাকে তাদেরকে ভালোবাসুন। একটাই জিনিস বলবো, বেঁচে থাকতে হয়তো আমরা খুব খুব নর্মাল ভাবি সেই জিনিসগুলোকে, কিন্তু চলে যাওয়ার পরে তাদের সেই জায়গাগুলো এতটা ভ্যাকিউম হয়ে যায় না, সেই জায়গাগুলো পূরণ করা যায় না। আর বাবা মা বা আপনি যাদেরকে ভালোবাসবেন তাদের জায়গাগুলো তো কখনো পূরণ করা যায় না। তো আজকে ফাদার্স ডে উপলক্ষে, আজকে বাবা আমার কাছে নেই, বাট একটাই আমি কথা বলতে চাই, বাবাকে আমি খুব ভালোবাসি, ইভেন আমার মাকেও। কারণ আমার বাবা
মাকে এত ভালোবাসতো, তো সে আজকে আমার কাছে রেখে দিয়ে গেছে মাকে। অ্যান্ড এখন আমার কাছে একটাই জিনিস, যে আমি নিজে কতটা ভালো থাকবো আমি জানি না, মাকে আমি ভালো রাখবো। এটাই আমার মেন এখন ফোকাস বলুন, লক্ষ্য বলুন, কি বলবো আমি জানি না। যে বাবা চলে গেছে, বাট আমি আমার মাকে ভালো রাখবো। তো একটাই জিনিস, বাবা তোমায় আমি সত্যি খুব মিস করি। আর মায়ের সামনে আমি কাঁদতে পারি না, কারণ আমি যদি কাঁদি মা আরও কাঁদবে। আর মা কাঁদলে মায়ের সুগার লেভেল বেড়ে যাবে, সে আরও অসুস্থ হয়ে যাবে। তাই আমি কেঁদে উঠতে পারি না তার সামনে। কখনো ভাবুন মেট্রোতে যাচ্ছি, যেতে যেতে দেখি যদি কখনো কোনো বাচ্চাকে তার বাবা আদর করছে, আমার চোখ থেকে আপনি আপ জল বেরোনো স্টার্ট হয়ে যায়। কখনো যদি বাবা রিলেটেড কিছু শুনি, আজকে সবাই স্ট্যাটাস দিচ্ছে বাবাকে নিয়ে, হ্যাপি ফাদার্স ডে, বাবাকে নিয়ে কোথাও গেছে ফেছে, আমার ভেতরে একটা অদ্ভুত ফিল হচ্ছে। তো একটাই জিনিস, যখন আপনার কাছের মানুষগুলো বেঁচে থাকে না, তাদেরকে কদর করুন। কারণ চলে যাওয়ার পরে না, তাকে আর ফিরে পাবেন না। তাই যতটা পারবেন তাদের সাথে টাইম স্পেন্ড করুন, তাদেরকে বোঝান যে তারা কতটা আপনার জীবনে স্পেশাল। কারণ চলে যাওয়ার পরে তাদের এই স্মৃতিগুলোই থাকে, আর আপনার মনে সেই কষ্টটাই থাকে, আর কিচ্ছু না। তো আমি যেহেতু আমার বাবাকে রিসেন্ট হারিয়েছি, তাই আমি একটাই জিনিস বলবো, বেঁচে থাকতে সেই মানুষগুলোকে যতটা পারবেন টাইম দিন, তাদের কেয়ার করুন, তাদেরকে ভালো রাখার চেষ্টা করুন। কারণ সবাই একদিন একদিন ঠিক চলে যাবে। তো এটাই, আর কিছু না।